প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু করছি ডায়ালগ ফর ডেমোক্রেসি আমাদের নিয়মিত একটা আয়োজন। দেশে বিদেশে যারা আমাদের সাথে যুক্ত হবেন এবং যারা এখন যুক্ত হয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলব। আমি ১ম এই আমাদের আজকের অতিথিকে যুক্ত করে নিতে চাই। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসিও। জি কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। জি, জি আছি ইনশাল্লাহ। আর ওই যে সারা পৃথিবীতে যুদ্ধ চলছে ইসরায়েল, ইরান, যুদ্ধ চলছে ইউক্রেন, রাশিয়া। এখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা বেশ আলোচনায় আছে এবং সারা দেশের বিভিন্ন সংবাদপত্রে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াগুলোতে এবং কি হবে ডোনাল্ড ট্রাম্প তার সফর স্থগিত শর্ট করে কানাডা থেকে G7 ভুক্ত দেশগুলোর যে সম্মেলন হচ্ছিল সেখান থেকে তিনি আমেরিকায় ছুটে গিয়েছেন এবং এটার ভবিষ্যৎ কি? ইসরায়েল যুদ্ধ নিয়ে কি হবে? বিশ্ববাসী এখন উদ্বিগ্ন। আচ্ছা যাই হোক আমাদের আজকের প্রসঙ্গ সেটা না, আমরা ছোট্ট করে কিছু একটা কথা বলতে চাই। সেটি হচ্ছে আপনাকে নিয়ে বেশ কিছু কথা হচ্ছে এবং লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান অবসরপ্রাপ্ত। তিনি আপনার বিষয়ে নানান কথা বলেছেন এবং সেই কথাগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং হওয়ার কারণেই আপনাকে যোগাযোগ করেছি, আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করেছি। সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমি কথাগুলো একটু তুলে ধরতে চাই। লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান অবসরপ্রাপ্ত তিনি বলেছেন, মোটা আজিজ এবং মোটা বেনজির এই দুজনকে ডক্টরেট দিয়েছেন আপনি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সাবেক সেনা প্রধানদের নিয়েও তিনি বেশ কিছু কথা বলে থাকেন। এইটা তার বলা উচিত হচ্ছে কিনা? আপনি একজন রয়ের এজেন্ট এবং বিভিন্ন টক শোতে আপনি ভারতের বিষয়ে বেশ কিছু কথা বলেন, যেগুলো পাবলিকলি না বললেও হতো, আপনি সেটা পাবলিকলি বলে দেন। আ আল আর হচ্ছে যে আপনার সম্পর্কে একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। নানান বিষয় তিনি আপনার বিষয়ে উপস্থাপন করেছেন। যে কথাগুলো আমি এখন বলছি, এগুলোই মোটামুটি আ আর পদোন্নতির ব্যাপারে একটা কথা বলতে চাই। আপনাকে যে আমরা লেফটেন্যান্ট কর্নেল বলে থাকি, আপনি নাকি শুরুতে মেজর ছিলেন এবং মেজর হওয়ার পর থেকে এই যে অনারারি যে উম পদবি আপনার, সেই পদবিতে নাকি প্রমোশনের কোনো সিস্টেম নেই। আপনি এখন মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়েছেন। এই বিষয়ে আপনি আপনার অবস্থানটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। দেখুন, আমি প্রথমেই যেটি বলবো, আমাদের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান তিনি গতকাল রাতে একটি গায়ে পড়ে বিষোদগার বিষোদগার পূর্ণ একটি শো করেছেন এবং আমাকে শুধু নন, তিনি আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তারপর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন, অনেকের সম্পর্কেই নানান রকম কথাবার্তা আহ, তিনি বলেছেন। বলেন যা রীতি বিরুদ্ধ। সেনাপ্রধানের পদটি এমন যে ইস লাইক অ্যান ইনস্টিটিউশন, আমাদের সবার জন্য অবশ্য সম্মান প্রদর্শন করার মতো একটি পদ, যারা পিপল ইন ইউনিফর্ম হিসেবে ছিলেন এবং আছেন। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজ মহোদয় তিনি পিএসসি করেননি, যেটি নামের শেষে আপনার অনেকেই ব্যবহার করেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম পিএসসি, খেয়াল করেন নামের সঙ্গে পিএসসি নামটি, এই অর্জনটি তিনি ব্যবহার করতেন। সেই পিএসসি লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ মহোদয় অর্জন করতে পারেননি বা তার এটি অর্জনের সুযোগ তিনি পাননি। এক, তার ট্রেস মার্কস ছিল ভেরি পুয়ার। এসিআর এবং কোর্স রেজাল্ট খুব ভালো ছিল না, এবং তবে তিনি নিঃসন্দেহে একজন আপনার সেরা কমান্ডো ছিলেন, সেটি আমি অবশ্যই বলবো নির্দ্বিধায়। এক, কিন্তু তিনি দুইবার সুপারসিডেড হয়েছেন আপনার তার প্রমোশন বোর্ড কর্তৃক। তৃতীয়বার নানান আপনার লবিং ধরা করা করে শেষ পর্যন্ত উতরে গিয়েছিলেন এবং আপনার তার
যেই অবস্থাটা ছিল তার বিদায়কালে, সেটি খুব সুখপ্রদ ছিল না। আপনার অনভিপ্রেত যে ঘটনাটির অভিযোগে তার ব্যাপারে তদন্ত শুরু হয়, আপনার সেই সিএমএইচ এ একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল তার ব্যাপারে। সেই অবস্থায় আমরা তিনি যদি আমরা তার যদি সেদিকে না অবস্থান যাই স্যার, করেননি। আপনার জি, আপনার সম্পর্কে যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো তার বাবার মতোই আপনার আমেরিকায় প্রস্থান করেছিলেন এবং অদ্যাবধি সেখানে আছেন। তিনি সেখান থেকে আপনার নানান রকমের বিষোদ্গারমূলক কথাবার্তা নিয়মিত তিনি বলে যাচ্ছেন। এখন আমার সম্পর্কে তিনি যেটি বলেছেন, আমি মনে করি তা অন্যায় এবং অনভিপ্রেত। কারণ হচ্ছে, আপনার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমদের পিএইচডি সুপারভাইজার ছিলেন প্রফেসর শিবলি রুবায়েত। আমি কখনোই আচ্ছা, তার সঙ্গে কোনো পর্যায়ে আপনার এই এমফিল বলুন, পিএইচডি বলুন, কোন রকমের শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলাম না। এটা আচ্ছা, ফ্যাক্ট। সুতরাং এই যে মিথ্যা তথ্য তিনি যে পরিবেশন করে জনমনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, আর শারীরিক আপনার গড়ন নিয়ে কারো বিরুদ্ধে মন্তব্য করা, আমার মনে হয় সেটা রুচি বিগড়িত একটা বিষয়। একজন লোক কৃষকায় হতে পারেন, একজন লোক স্ফীত শরীরের অধিকারী হতে পারেন, তাই বলে এইভাবে আমাদের ব্যানার্জির মহোদয়ের নানান সমস্যা থাকতে পারে, কিন্তু তার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই হোয়াটসঅ্যাপ। এক। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয়ত, জেনারেল আজিজ, সাবেক সেনাপ্রধান, তিনি আমার তত্ত্বাবধানে পিএইচডি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে। তিনি বলবার চেষ্টা করেছেন তাকে আমি পিএইচডি করিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা সর্বৈব মিথ্যা। এক। আর জি, সশস্ত্র বাহিনীর আপনার যারা কর্মকর্তা, সেনা নৌ বিমান বাহিনীর, তাদের উচ্চশিক্ষার ব্যবস্থার জন্য ইউনিভার্সিটি প্রফেশনালস গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং যারা অন আচ্ছা, ডিউটি সার্ভিসে আছেন তারা সেখান থেকে পড়াশোনা করার সেখানে সুযোগ পান। তো সেখানে হুম, নানান কিছু বলার সুযোগ নেই। তার নিজেই তো কখনো পিএইচডি করেছেন কিনা বা চেষ্টা করেছেন সেটাও আমি জানি না। যতটুকু আমি জানি তিনি পিএইচডি করেননি। তো যিনি নিজেই জি, পিএইচডি করেননি, আরেকজনের পিএইচডি কোন মাপের, কি অবস্থা, কোন প্রক্রিয়া করতে হয় সে সম্পর্কে মন্তব্য করাটা এক ধরনের জ্যাঠামি বলে আমি মনে করি। এর কোনো প্রয়োজন আচ্ছা। নেই, আরেকটা হচ্ছে অবান্তর। আপনাকে বলা হয়েছে রয়ের এজেন্ট। আর আর রয়ের ভাই, এজেন্ট রয়্যালটি আর খাইয়ে দিয়ে কাজ নেই। তারা জনে জনে আপনার এজেন্সি দেবে। আর তাকে এই অথরিটি কে দিয়েছে? এখন কেউ যদি বলে উনি আপনার আইএসআই এর এজেন্ট, সেটা কি বলা সঙ্গত হবে? ধরুন আরেকটা ইদারও। কথা বলেছেন যে আপনি ওই যে বাংলাদেশের ব্যাপারে ভারতের বিভিন্ন কথা বলে থাকেন যে বাংলাদেশে এই হতে পারে, এগুলো পাবলিকলি বলে দেখুন, দেন। আহ, আ এখন আমি তো এই ডিসকোর্সটা আজকে নতুন না, দীর্ঘদিন ধরে বলছি। এক, পাবলিক স্পেয়ারে ডিবেট গুলো যাতে হয়, লোকজন যাতে চালচিত্রটা বুঝতে পারে, এবং এখানে রাগঢাক গুরুর করার তো কিছু বিষয় নেই। আমি তো প্রকাশ্যে সবার সামনেই আলোচনা করছি, পাবলিক শো করছি, আপনার সঙ্গে যেমন শো করছি আমি। জি, তিনি যেহেতু ঢিলটি মেরেছেন, তাকে তো সেই কারণে পাটকেলটি প্রদান করতেই হচ্ছে, তাই না? জি। তো সুতরাং আচ্ছা, আপনার জি, তিনি একতরফা যা ইচ্ছা তাই বলে যাবেন, আর আমরা সুবোধ বালকের মতো এই অন্যায় বক্তব্যগুলো, মিথ্যা বক্তব্যগুলো গ্রহণ করব, সেটি তো হতে পারে না। এক। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে ব্যক্তি উদ্যোগে কেউ শ্বেতপত্র বের করতে পারে না। তিনি যেই আচ্ছা, রেফারেন্স গুলো দেওয়ার চেষ্টা করছেন, বেসিক্যালি আমি সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনির বিরুদ্ধে তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম, এবং প্রকাশ্য দিবালোকে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তফা কামাল অবসরপ্রাপ্ত, তাকে সঙ্গে নিয়ে রিপোর্টার সেমিনারিতে প্রেস কনফারেন্স করে আমি যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলাম, সেই কারণে কুপিত হয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী আমার সম্পর্কে নানান রকমের আপনার উল্টো পাল্টা কথাবার্তা বলার জন্য কিছু তার লেসপেন্সারকে লেলিয়ে দিয়েছিলেন। সেই লেসপেন্সারদের বক্তব্যের রেফারেন্স দিয়ে তিনি নানান রকম কথা বলবার চেষ্টা করছেন, যেহেতু তার উদ্দেশ্য হচ্ছে মেলাইন করা। এখন আমি যদি বলি তিনি দীপুমণির লেসপেন্সার, তার প্রতিনিধিত্ব করছেন, এটা কি খুব ভালো কাজ হবে?
তিনি তো সারা জীবন আচ্ছা, 180 ডিগ্রি সমারসল্টের ভূমিকায় ছিলেন। একবার এই ধরনের কথা বলছেন, ঠিক কিছুদিন পরে আবার ঠিক উল্টো কথাবার্তা বলছেন। এটা তো আমরা বরাবর দেখে এসছি। তার জি, সঙ্গে আমার একাধিকবার টক শোতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং সেখানেও আমি কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে তার সঙ্গে কথা বলেছি। তিনিও আমার সঙ্গে কোনো রকমের অল্টারকেশনে যাননি। স্বপরিণতিতে হঠাৎ করে তার কি ভীমরতি ধরেছে, তিনি ভারত বিরোধিতা করতে গিয়ে আপনার সবাইকে আপনার ভারত পছন্দ লোক হিসেবে চিহ্নিত করবার যে আপনার স্বপরিণত হয়ে দায়িত্বটা গ্রহণ করেছেন, সেটি করতে তাকে অধিকার কে দিয়েছে? এক। আচ্ছা, আরেকটা হচ্ছে আ আ আমি বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এবং আমি একজন কমিশন অফিসার হিসেবে আমি কিভাবে আপনার একটা বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করব আপনি বলেন আমাকে। এটা তো আচ্ছা, অত্যন্ত আচ্ছা, গুরুতর একটা বিষয় অভিযোগ, যেটি অভিযোগ। জি, তিনি জি, নিজে বিদেশে আপনার অবস্থানরত অবস্থায় এবং তিনি পার্সন নন গ্রাটা, নিজেই পিএনজি, তিনি সমস্ত কথাবার্তা বলার ধৃষ্টতা কিভাবে দেখান? এক। আর তৃতীয়ত তিনি তো কোনো কাউন্টে এই ধরনের কথা বলতে পারেন না। আমি ২০০২ সনে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন কোর্স করে কমিশন লাভ করেছি ধাপে ধাপে। আপনার সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, ক্যাপ্টেন থেকে মেজর, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়েছি। তিনিও আচ্ছা, তিনি একই তিনি প্রক্রিয়ায় তিনি আহ, বলেছেন যে এইটার কোনো সিস্টেম নাকি নেই। অনারারি ভাই, পদ, না এটার না প্রমোশন না আপনি না মেজর না থেকে না না লেফটেন্যান্ট কর্নেল না, হয়ে গেছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশে গ্যাজেট হয়েছে এবং সেটি জি, একটা লং প্রসেস, একটা প্রমোশন বোর্ড আছে। বোর্ড থেকে সেটি মিলিটারি সেক্রেটারির কাছে যায় ফরওয়ার্ড করার জন্য, তারপর এটা সেনা প্রধানের কাছে যায়, সেনা প্রধানের সুপারিশ আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আসে, প্রতিরক্ষা সচিব হয়ে সেটা প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে যিনি সরকার প্রধান থাকেন তার কাছে যায়, তার সুপারিশে সেটি আবার মহামান্য রাষ্ট্রপতির কাছে যায় এবং তার আদেশে তখন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশিত হয়। তার জন্য যেমন গ্যাজেট হয়েছে, আমার জন্য একই রকম ভাবে একই প্রক্রিয়া গ্যাজেট হয়েছে। এখন তিনি এত স্বল্প জ্ঞান নিয়ে এ ধরনের কথাবার্তা অপ্রস্তুত অবস্থায় কেন যে বলেন, সেটাতেই আমি অবাক হয়ে যাচ্ছি। গন্ড আচ্ছা, মুখের মতো আচরণ একটা লোক যদি করে, তাহলে আর আমাদের কি বলবার আছে তার সম্পর্কে? আচ্ছা, আচ্ছা। এক ধরনের আমরা দেউলিয়াত্ব না থাকলে এই ধরনের আচরণ তো তিনি করতে পারেন না। জি, জি, আমি অনেক যেমন ধন্যবাদ। আপ তার সম্পর্কে জি, তিনি এত সব বিষোদ্গার করা সত্ত্বেও তার যেটা স্ট্রেংথ এর জায়গা, আমি বলছি সুপার কমান্ডো, ইজ এ ব্রিলিয়েন্ট অফিসার ওই অর্থে। কিন্তু জি। তার পারফরমেন্স ছিল পোর অন্য অর্থে, যে কারণে তিনি সুপারসিডেড হয়েছেন ২ বার এবং অনেক ধরা করা করে তৃতীয়বারের মতো তিনি লেফটেন্যান্ট কর্নেল হতে পেরেছেন এবং তারপরে আবার এই ধর্ষণের অভিযোগ যখন উত্থিত হলো, এটা নিয়ে ইনকোয়ারি শুরু হলো, তিনি তখন মার্কিন মূল্যকে পাড়ি জমালেন, তারপর থেকে আর আসেননি। আমরা আর সেদিকে যেতে চাই না। স্যার, আপনি আপনার কথাটা ব্যক্ত করেছেন, আপনার ব্যাখ্যা আপনি দিয়েছেন। আমরা চাই না কাদা ছড়াছড়ি হোক। আসলে এগুলো আ থেকে দূরে থাকাই ভালো। তারপরে ভালো, এবং লেফটেন্যান্ট কর্নেল মজাটা মোসাদ্দেক। হচ্ছে যে শুরুটা কিন্তু তিনিই করেছেন। আমাদের আচ্ছা, যে আপনি করেন ক্লারিফিকেশনটা নাই। প্রদান করতে হচ্ছে, জি, আমি ডেফিনেটলি করি। তিনি আচ্ছা, স্বপ্রণোদিত হয়ে এই কাজটি শুরু করেছেন এবং একইভাবে তিনি মাননীয় সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান, তার আগের সেনাপ্রধান, এইভাবে সিরিজ অফ স্ল্যান্ডারিং কাজকর্মগুলো তিনি করে যাচ্ছেন, যেটি আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, সাবেক একজন সেনা কর্মকর্তা হিসেবে কোনোভাবেই শোভনীয় নয়। আল্লাহ তাকে জি, হেদায়েত করুক। তিনি জি। তার এই মনোভাব পরিত্যাগ করুন। সেই আপনার দোয়াই আমরা তার জন্য করতে পারি। জি, জি, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নেই। প্রিয় দর্শক, আপনারা অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা আজকে আর সেইসব আমরা প্রশ্নগুলো দেখিয়েছি, আপনার মন্তব্যগুলো দেখাচ্ছি। কিন্তু সেগুলো নিয়ে আর এগোতে চাই না। স্যারের সাথে আজকাল দীর্ঘ বক্তব্য, স্যারের কথা শুনতে চাই না। স্যারকে ছুটি দিতে চাই, আমিও ছুটি নিতে চাই। তবে আমরা আ বাংলাদেশ সময় রাত ১১ টায় ডেস্টিনির যিনি চিফ ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আমিন, তার সাথে কথা বলব। তিনি আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ সময় রাত ১১ টায়। আপনারা সবাই যদি সেই অনুষ্ঠানটিতে যুক্ত হন, অনেক ভালো লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমাদেরকে জানাবেন। অনেকে অনেক মন্তব্য করছেন। আমরা মন্তব্যগুলোর উত্তর না নিয়ে এই পর্ব আজকের মতো এখানে শেষ করতে চাই। স্যার, আপনার অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার নিজের অবস্থান পরিষ্কার করেছেন। আমাদের দর্শক মণ্ডলীও সেটি শুনেছে। মোস্তাফিজ সাহেবের ভিডিও সবাই দেখেছেন।
তার কথাগুলো শুনেছে এবং তার প্রেক্ষিতে আপনার যে বক্তব্য এখন দর্শক সেটা শুনেছে। আপনি আপনার পক্ষ থেকে আপনি আপনাকে এক্সপ্লেইন করেছেন। ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী। রাত ১১টায় আজকে একটু পরেই রাত ১১টায় রফিকুল আমিন সাহেবের সাথে আমরা যুক্ত হচ্ছি এবং তার বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটি আমাদেরকে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি এই পর্ব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, জি।